আগের দিনে আমি বলেছিলাম, আগের ভিডিওতে অলরেডি তোমাদেরকে আমি বুঝিয়ে দিয়েছিলাম যে রিফ্র্যাকশন বলতে মানে অপবর্তন বলতে কি বোঝায় এবং অপবর্তন কেন হয়, কিভাবে হাইগেন্সের নীতির সাহায্যে তোমরা অপবর্তনকে ব্যাখ্যা করবে। আজকে যেটা আমরা টপিকটা নিয়ে এসেছি, আগের দিন তোমরা শুনেছিলে যে কোথাও চরমপটি কোথাও অবমপটি, মানে কোথাও উজ্জ্বল বা চরমপটি, কোথাও অনুজ্জ্বল বা অবমপটি দেখতে পাওয়া যায় পর্দাতে। পর্দার কোন বিন্দুতে সেন্ট্রাল থেকে মানে মধ্যবিন্দু থেকে কতটা উপরে বা কতটা নিচে উঠলে আমরা অবমপটি দেখবো বা চরমপটি দেখবো, সেই হিসাবটাই করবো আজকের ভিডিওতে। এই হিসাবটা করার আগে একটা জিনিস ভালো করে বুঝো। প্রথম কথা যে জিনিসটা বোঝা দরকার সেটা ভেবে দেখো, আমি এই আমার ছিদ্রর গল্প এখানে একটা যদি পর্দা রাখি, ফার্স্ট অফ অল এই দুটো ছিদ্রের যে মধ্যবিন্দু সি, এর সোজাসুজি একটা বিন্দু আছে ডি। এটা থেকে দেখো এ বিন্দু বি বিন্দু এবং এদের প্রত্যেকটা বিন্দু সমুদ্রবর্তী। এ বি বিন্দু ও সমুদ্রবর্তী, এদের মাঝখানে যে কোনো দুটো বিন্দু নাও তারা পরস্পর সমুদ্রবর্তী হবে, ঠিক আছে। সুতরাং বি বিন্দুতে যখন আলোক রশ্মি এসে পড়বে এদের থেকে, তারা সবাই অলওয়েজ সবসময় সমদর্শী হবে। সেই জন্য এক্স্যাক্টলি সেন্ট্রাল পয়েন্ট এই ডি তে তোমরা একটা উজ্জ্বল এরকম একটা আলো দেখতে পাবে। এটা চরমপটি মানে উজ্জ্বল পটি, কিন্তু ম্যাক্সিমাম এটাকে বলা হয় সেন্ট্রাল ম্যাক্সিমাম বা মুখ্য চরমপটি বলা হয়, ঠিক আছে। এটা তো গেল গল্প। এরপরে যদি আমি তোমাকে বলি মুখ্য চরমপটি ছাড়াও এদিকে তো এরকম আরো অনেক চরমপটি রয়েছে এবং চরমপটির মাঝখানে এই যে গর্তগুলো আঁকছি, এগুলো আমার অবপটির জায়গা। আমি কি করে বুঝবো কোনটা, মানে এখানে এই যে বিন্দুটা আমি চরমপটি আঁকলাম এটা যে চরমই হবে অহম হবে না, কি করে বুঝবো? বা এক্স্যাক্টলি কত কোণে আলোক রশ্মি এখান থেকে বেরোলে আমার সেটা এখানে যখন মিলবে সেখানে এটা আমাকে একটা অহমপটি দেবে, চরমপটি দেবে। এটাই আমার ক্যালকুলেশনের বিষয়। এবার এখানে একটা পার্থক্য বোঝো। আগে যারা অপবর্তন মানে আমার অপবর্তনের সরি ইন্টারফারেন্স মানে ব্যাকেচারের ভিডিওগুলো দেখেছো, তারা জানো সেখানেও এরকম চরম অবমের গল্প ছিল, অন্ধকার উজ্জ্বলপটির গল্প ছিল, কিন্তু সেখানকার থেকে এখানকার গল্পটা টোটাল আলাদা। তার প্রথম কারণ হচ্ছে যখন তোমরা ব্যাকেচার পড়েছো, ব্যাকেচারে কি পড়েছিলে বলতো, এরকম দুটো বিন্দু পড়েছিলে, এখানে একটা বিন্দু S1, এখানে একটা বিন্দু হচ্ছে S2, এদের মধ্যে পথপার্থক্যটা ক্যালকুলেট করেছিলে। জাস্ট সেখানে দুটো বিন্দু উৎস, তাদের মধ্যে পথপার্থক্য ক্যালকুলেট করে চরম মানে উজ্জ্বলপটি অন্ধকারপটির গল্প খেয়েছিলে। কিন্তু এখানে খেলাটা এখানে আলাদা। তার কারণ দেখো, এখানে এ বি পুরোটাই তোমার কাছে খোলা এবং এই এ বির মধ্যে শুধু এ আর বি বিন্দু নয়, কিন্তু এ বির মধ্যে অসংখ্য এমন বিন্দু আছে যারা আলো রশ্মি ছাড়ছে বা গৌণ তরঙ্গ ছাড়ছে। তাহলে দেখো শুধু এখানে S1 S2 এর মধ্যে কত পার্থক্য ক্যালকুলেশন করে সেটা চরম হওয়া অবম হওয়ার শর্ত বের করে ফেলতে পেরেছিলে। এখানে কিন্তু শুধু এ বিন্দু বি বিন্দুর হিসাব করলে হবে। ধরো আমি আমার একটা হিসাব করলাম যে এ বিন্দু আর বি বিন্দু থেকে যে আলোক রশ্মি যাচ্ছে তারা বিপরীত দশায় পড়লো। পৃথিবীতে এমন কোনো বিন্দু থাকতেই পারে যে দুটো পরস্পর সমদশায় হয়েছে, ফলে তোমার কি হবে, এখানে উজ্জ্বলপটি দেখতে পেয়ে যাবো। এই সমস্যা সমাধান করার জন্য এখানে ট্রিকটা একটু অন্যভাবে ব্যবহার করা হয়। প্রথমে দেখো আমি অবমপটি লিখতে চাইছি, যেমন এখানে লিখে রেখেছিলাম আমি গৌণ অবমপটি লিখতে চাইছি, প্রথম গৌণ অবমপটিটা আমার দেখার ইন্টারেস্ট। সেক্ষেত্রে আমি ভেবে নেব যে আমি ওভারঅল যেহেতু আমার প্রথম গৌণ অবমপটি দেখছি, তাহলে দেখো আমি যদি এদের মধ্যে এখানে একটা মধ্যবিন্দু এঁকেছি সি, এমন ভাবে এঁকেছি এসি সমান সমান বিসি, এখানে ছবি তো এঁকে রেখেছি। দেখো টোটালটা এ হলে এবি এই দূরত্বটা হচ্ছে আমার এ, আর এসি বাই বিসি এই দূরত্বটা হচ্ছে আমার এ বাই টু, ঠিক আছে। এবার দেখো এখান থেকে একটা নিশ্চয়ই এরকম রশ্মি বেরিয়েছে, বেরিয়েছে তো। এবার এই রশ্মিগুলোর মধ্যে পথ পার্থক্যটা হিসাব করছি। তাহলে আমি কি করব, এ থেকে বি এর উপর লম্ব টানবো। এটা মনে করো এন বিন্দুতে ছেদ করেছে, এটা এন ড্যাশ বিন্দুতে ছেদ করেছে। এখন দেখো এ আর সি এখান থেকে যে রশ্মি বেরোছে তাদের মধ্যে পথ পার্থক্য সি এন ড্যাশ, মানছো? এবার দেখো আমি যদি কোনোভাবে বলি এটা হচ্ছে ল্যামডা বাই 2, প্রথম অবপটি বলছি বলে বলছি সি এন ড্যাশটা ল্যামডা বাই 2। ল্যামডা বাই 2 মানে কি? ল্যামডা মানে কি তরঙ্গ দৈর্ঘ্য। তরঙ্গ দৈর্ঘ্য মানে কি না, এইখানে আমি একটা বিন্দু পেয়েছি, কোনো একটা দশায় আছে, আমি আবার ল্যামডা দূরত্ব হাঁটতে গিয়ে সেম দশার একটা বিন্দু পাবো, তাই তো বোঝায় তরঙ্গ দৈর্ঘ্য মানে কি? পূর্ণ তরঙ্গ। পূর্ণ তরঙ্গ মানে কি একটা বিন্দু পেলাম, যে অবস্থায় রয়েছে ঠিক ল্যামডা দূরত্ব কেটে গেলাম, সেম দশা আরেকটা বিন্দু পাচ্ছি, তাই তো। তাহলে দেখো আমি যদি চাই এ আর সি বিন্দু থেকে নির্গত তরঙ্গগুলো বিপরীত দশায় থাকে, তাহলে আমাকে কি বলতে হবে, এর মধ্যে পথ পার্থক্যটা হবে ল্যামডা বাই 2, হলো এই পর্যন্ত। তারপরে দেখো আমি এবার আমি কি বলেছি, শুধু দুটো বিন্দুর গল্প বললে আমাকে হবে না,
আমাকে দেখাতে হবে এ বির প্রত্যেকটা বিন্দু কেউ 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 না কেউ একজনকে ক্যান্সেল আউট করছে। মানে আমি যে কোনো একটা বিন্দু নেব, নিয়ে আমাকে দেখাতে হবে এই বিন্দুটা কোনো না কোনোভাবে ক্যান্সেল আউট হচ্ছে। ঠিক আছে, এবার এখানে দেখো আমি অলরেডি এটা ধরেছি, cn টা অর্ধেক ধরে নিয়ে আমি বলেছি cn ড্যাশ ইকুয়ালস টু λ/2। এটা যদি হয় তাহলে a আর c এরা পরস্পরকে ক্যান্সেল করেছে। এবার তুমি বললে ঠিক আছে তুমি অন্য একটা বিন্দু নিয়ে আমাকে সেম জিনিস প্রমাণ করে দেখো। ঠিক আছে, চলো দেখি প্রমাণ হয় কিনা। আমি কি করছি, a থেকে না x দূরত্বে একটা বিন্দু দিচ্ছি, দিতে পারি। ঠিক আছে, দেখো AC এর মধ্যে দূরত্ব ছিল a/2। আমি এই বিন্দু B থেকে a/2 দূরত্বে একটা বিন্দু নেব, নিতেই পারি। সেটা আমার এরকম জায়গায় এসে অবস্থিত হবে। এবার দেখো যেহেতু A আর C এর মধ্যে যা দূরত্ব, D আর D' এর মধ্যে সেম দূরত্ব। ঠিক আছে, তাহলে A আর C বিন্দু থেকে নির্গত তরঙ্গের মধ্যে যে পথ পার্থক্য Cn ড্যাশ, D আর D' থেকে যে তরঙ্গ বেরোবে তাদের মধ্যেও পথ পার্থক্য সেম, সেই Cn ড্যাশ। ঠিক আছে, এবার আমি তো অলরেডি বলে রেখেছি Cn ড্যাশ মানে λ/2। তার মানে কি D আর D মানে এই বিন্দুটা আর এই বিন্দুটা, এদের থেকেও নিশ্চয়ই এরকম ভাবে তরঙ্গ বেরিয়েছে। এদের মধ্যে এই দুটো বিন্দুর মধ্যে কত পার্থক্য, এইটা এটাও আমার λ/2, পরস্পরকে ক্যান্সেল করবে। সেম ভাবে তুমি ডি এর জায়গায় ই এফ যা বিন্দু নাও, মোটামুটি এসি এই ইন্টারভ্যালের মধ্যে তুমি যে বিন্দুই নাও, যেহেতু এসিটা পুরো এবির ঠিক অর্ধেক, এক্স্যাক্টলি অর্ধেক, তাহলে তুমি এসির মধ্যে যে বিন্দুই নেবে ঠিক a/2 দূরত্বে আরেকটা বিন্দু পাবে যেটা এই বি আর সি এর মধ্যে থাকবে। বুঝতে পারছি, যেহেতু এসি আর বিসি সমান মানে টোটাল এবির অর্ধেক হচ্ছে এসি, তাহলে এ আর সি ইন্টারভ্যাল তুমি যে বিন্দুই নাও তারা প্রত্যেকের জন্য আমি একটা করে বিন্দু পাবো বি আর সি ইন্টারভ্যালে যারা a/2 দূরত্বে আছে। তার মানে সমস্ত a/2 দূরত্বে থাকা বিন্দু উৎসগুলো পরস্পরকে ক্যান্সেল আউট করবে, কারণ তাদের মধ্যে পথ পার্থক্য λ/2। এভাবে যদি সব বিন্দু সবাইকে ক্যান্সেল আউট করে তাহলে আলটিমেটলি তুমি এরা যেখানে গিয়ে এরকম ভাবে মিলিত হবে সেখানে কিভাবে একটা অবমুটি পাবে। বুঝতে পারছি, এটা হচ্ছে আমার প্রথম অবমুটি। আমি যদিও দূরে এঁকে ফেলেছি, বাট এটা আমার প্রথম অবমুটি পাওয়ার শর্ত। এবার ধরো বললে ঠিক আছে, তাহলে আমার এটা হলো প্রথম অবমুটি পাওয়ার শর্ত, মানে Cn ড্যাশ থেকে λ/2 হতে হবে। এবার আমি না এটা একটুখানি জ্যামিতিক আকারে বুঝি যে Cn ড্যাশের মানটা কি হবে, সেটা আগে এখান থেকে দেখে নিই, পরেরটুকু পরে বুঝছি। ঠিক আছে, তো তোমরা এখানে তাকিয়ে দেখো আমার এটা Cn, ঠিক আছে, ছবিটা এটা Cn ড্যাশ। এবার দেখো এই কোণটা থিটা, a ড্যাশ a a ডবল ড্যাশ, এই কোণটা থিটা। আমি ধরে নিয়েছি যে আলোক রশ্মিটা বেরোচ্ছে, মানে যে আমার প্রথম ম্যাক্সিমাটা তৈরি করে সরি মিনিমাটা তৈরি করবে, মানে অবমুটিটা তৈরি করবে, সে আমার অনুভূমিক দিকের সঙ্গে থিটা কোণ করেছে, এটা ধরে নিয়েছি, দিস ইজ মাই অ্যাজাম্পশন। ঠিক আছে, তো দেখো সেক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে এই কোণটা CAN ড্যাশ, এটাও থিটা। ঠিক আছে, কারণ এখানে একটা কোণ আছে OAA ড্যাশ, এটা একটা লম্ব 90 ডিগ্রি কোণ, বা এখানে যদি NAA ড্যাশ, এটা 90 ডিগ্রি কোণ। তার থেকে তুমি যদি OAA ডাবল ড্যাশ বাদ দাও, তুমি AA ড্যাশ AA ডাবল ড্যাশ কোণটা পাচ্ছ। আবার সেম ভাবে তুমি যদি CAA ডাবল ড্যাশ একটা 90 ডিগ্রি কোণ, তার থেকে আবার একই কোণ N ড্যাশ A ডাবল ড্যাশ বাদ দিচ্ছ, তুমি আবার CAN ড্যাশ, মানে বেসিক্যালি CAN ড্যাশ আমি বলতে চাইছি CAN ড্যাশ আর A ড্যাশ, আমি তোমাদের বোঝার সুবিধার জন্য নামগুলো দিয়ে রেখেছি, এটা সমান। তার কারণ দুজনকেই 90 ডিগ্রি থেকে আমি N ড্যাশ A ডাবল ড্যাশ এই কোণ দুটো বাদ দিয়ে পাচ্ছি। ঠিক আছে, তাহলে দেখো এটা সমান সমান হলো থিটা। এবার এই কুচকে কোণটা থিটা মানে এটা তো a/2, তাহলে দেখো CN ড্যাশ এটা হচ্ছে আমার লম্ব, থিটার উল্টো দিকে আছে, তাহলে এটা হচ্ছে আমার লম্ব বাই অতিভুজ, অতিভুজ মানে হচ্ছে AC, AC মানে কি a/2, এই যে লিখেছি, এটা সমান sin থিটা হলো। তাহলে আমার পথ পার্থক্য CN ড্যাশ এটা সমান সমান কি বেরোলো a/2 sin থিটা। তাহলে ওইখানকার যে শর্ত সেখানে যদি আমি এটা বসাই যে CN ড্যাশ সমান λ/2 হতে হবে যদি আমার অবমুটি তৈরি হয়, তাহলে সেখানে শর্তটা দাঁড়াবে দেখো a/2 sin থিটা সমান সমান λ/2, দুদিকে 2 2 কাটবে, মুছে দিই আমি। তাহলে দেখো এইটা হচ্ছে তোমার প্রথম অবমুটি পাওয়ার শর্ত। প্রথমটা তো হয়ে গেল, এরপর তুমি বলবে দিদি তাহলে পরেরটা কি করে করব। পরেরটার ক্ষেত্রে ট্রিকটা প্রায় সিমিলার, আমি ছবিটা মুছে আঁকি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ফার্স্ট আশা করি ক্লিয়ার হয়ে গেছে, সেকেন্ডটার ক্ষেত্রে একই ইউজ করব
করবো, একটুখানি অন্য ট্রিক ব্যবহার করবো, একটু মন দিয়ে দেখো। আমি এখানে আবারও এই একটা ছিদ্র নিয়েছি এবি, আমার ফার্স্টটা হয়ে গেছে, অর্ধেক করা কাজ মিটে গেছে। এবার আমি কি করলাম, আমি না 4 ভাগ করলাম, করতেই পারি। তাহলে সি ডি, মানে এমন ভাবে গল্পটা লিখলাম যে এসি ইকুয়ালস টু সিবি ইকুয়ালস টু ডিবি ইকুয়ালস টু, না আর কি হবে, এসি সিডি, আমি 4 ভাগ করলাম, 1 2 3, সরি আর একটা ভাগ হবে, হ্যাঁ, ডিই ইকুয়ালস টু ইবি হলো। দেখো 4টে ভাগ হয়ে গেছে, মানে এটা প্রত্যেকটা হচ্ছে a/4 এর সঙ্গে সমান, করতে পারি, তোমাদের কোনো সমস্যা হওয়ার কথা নয়। এবার দেখো আমি যদি তাহলে বলি যে এ বিন্দু, এই বিন্দুটা আর সি বিন্দু থেকে নির্গত আলোক রশ্মির মধ্যে পথ পার্থক্য হচ্ছে λ/2, তাই মানে কি এ আর সি থেকে যারা এখানে পড়বে যারা সবাই বিপরীত দশায় রয়েছে, তাহলে দেখো এ থেকে সির মধ্যে যারা আছে তাদের প্রত্যেকের জন্য একটা করে সিডির মাঝখানে বিন্দু পাবো, যারা বিপরীত দশায় আপতিত হবে ক্যান্সেল হয়ে যাবে। সেম ভাবে ওয়ান্স আমি এটা অ্যাসিওর করে দিয়েছি, আমি এটা বলতে পারি সিডি, সি আর ডি এরা বিপরীত দশায় আছে কারণ দূরত্ব সমান। তাহলে দেখো সিডির মধ্যে যে বিন্দু নেব, সিডি তো অলরেডি হয়ে গেছে, এবার দেখো তাহলে আমি বলতে পারি ডি বিন্দু আর ই বিন্দু থেকে যে আলোক রশ্মি আছে এদের মাঝেও দূরত্ব a/4, এদের মাঝে দূরত্ব a/4, তাহলে এরা বিপরীত দশায় আপতিত হলে ডি থেকে যারা যাবে তারাও বিপরীত দশায় আপতিত হবে, তাই তো। তাহলে দেখো সেখানে অ্যাকশন করতে পারি ডি এর মধ্যে, ডি এর মধ্যে যে আছে ইবি এর মধ্যে সেম ডিসটেন্স a/4 ডিসটেন্স একটা পয়েন্ট পেয়ে যাব, যারা পরস্পরকে ক্যান্সেল আউট করে দেবে, ঠিক আছে। তাহলে দেখো আমি যখন 4 ভাগেও ভাগ করছি তখনও কিন্তু আমি সেম ভাবে আবারও মিনিমাম পাওয়ার একটা শর্ত পাচ্ছি। তার কারণ কি প্রথম ভাবে প্রথম a/4 এ যারা আছে তারা সেকেন্ড a/4 কে ক্যান্সেল করবে, থার্ড a/4 এ যারা আছে তারা ফোর্থ a/4 এর ডিসটেন্সের মধ্যে যারা আছে তাদেরকে ক্যান্সেল করবে। তার ফলে আমি আরেকটা কন্ডিশন পেতে পারি, দেখো এখানে a/2 এর জায়গায় খালি a/4 হতো ওই প্রবলেমটার ক্ষেত্রে, কারণ দূরত্বটা a/4, তাহলে এখানে একটা a/4 হতো। সো আমার এখানে প্রবলেমটা যেটা ছিল a/4 sin থিটা সমান সমান λ/2 হতো। তাহলে দেখো ওটা এখানে কাটতো ঠিকই, তবে এখানে এটা 2 রেখে কাটতো, বুঝতে পারছি। তাহলে দেখো প্রথম মিনিমার শর্ত ছিল এটা, দ্বিতীয় মিনিমার শর্ত হলো এটা, কিছু মিল পাচ্ছো? a sin θ = 2 λ, তাহলে আমি কি জেনারেল ফর্মুলাটা এইভাবে লিখতে পারি, in λ ফার্স্ট এর ক্ষেত্রে n = 1 মিলে গেছে, সেকেন্ড এর ক্ষেত্রে n = 2 মিলে গেছে। তাহলে দেখো মিনিমা পাওয়ার এটা হচ্ছে কন্ডিশন হলো। এইবার মিনিমা তো পেয়ে গেলাম, এবার সুন্দর করে দিয়ে তুমি a/4 a/4 a/4, মানে বেসিক্যালি আমি একে যদি জোর দিয়ে ভাগ করি 2 4 6 8 এরকম যদি ভাগ করতে থাকি তাহলে আমি পরপর এই গল্পটা দেখতে যাবো যে প্রত্যেকটা ভাগে মিনিমা। তাহলে এবার প্রশ্ন হচ্ছে ম্যাক্সিমা কখন পাবো, চলো দেখে নিই ম্যাক্সিমা কখন পাবো। কিছুটা হয়তো তোমরা আন্দাজি করে ফেলেছো, তবুও আরেকবার আমার বলার দায়িত্ব করি। সেটা হচ্ছে দেখো এই যে এবি ছিদ্রটাকে আমি এতক্ষণ তো ইভেন ভাগে ভাগ করছিলাম, দুটো ভাগে 4টে ভাগে, আমি এবার ইভেন না করে অড ভাগে ভাগ করলাম, করতেই পারি। আচ্ছা এটা মুছি, এটা তো লিখে রেখেছি, এগুলো আমি মুছে দিচ্ছি। ওকে, এই গল্পটা কোথাও চেঞ্জ হচ্ছে না, হ্যাঁ সি ইন ড্যাশ বাই আমি বরং এখানে লিখে রাখি এসি। ওকে, এটা কত sin থিটা লিখে রাখি, তাহলে আমার এসি যখন যা মান বেরোবে সেটা বসিয়ে দেব, রাখছে অঙ্ক হয়ে যাবে। ওকে, তো দেখো আমি এবার বলেছি যখন ইভেন ভাগে ভাগ করছিলাম তোমাদের ইচ্ছে হতেই পারে যদি তাহলে অডটা বাদ গেল কেন, তাহলে সেটা দেখি। এটা এ, এখানে একটা সি, এখানে একটা ডি, ওটা করে ভাগ হলো বলতো 3টে ভাগ। তার মানে আমার এখন খেলা দাঁড়িয়েছে এসি ইকুয়ালস টু সিডি ইকুয়ালস টু ডি ইকুয়ালস টু কি a/3। এইখানে গল্প হচ্ছে ধরো তুমি ধরে নিলে আগের অঙ্কটার মতোই সেম টু সেম যে এ বিন্দু আর ডি বিন্দুতে যারা আছে তারা বিপরীত দশায় পড়েছে, মানে আমি এটা ধরে নিচ্ছি যে অলরেডি আমার ছবিটা আঁকি একটু তাহলে বুঝতে সুবিধা হবে। আমি এখানে প্রিলিমিনারি অ্যাজাম্পশন করে নিচ্ছি যে এ আর সি বিন্দু থেকে যারা বেরোচ্ছে তারা বিপরীত দশায় আছে, তার মানে অলরেডি এখানে আমার এই অ্যাজাম্পশনটা সত্য হলো। তাহলে বলবে যদি বিপরীত দশাতে সব ক্যান্সেল হয়ে যাবে, না হবে না। কেন দেখো এ আর সি এর মধ্যে যে বিন্দু নিচ্ছি এখানে নিচে আবার করেসপন্ডিং সেম ডিসটেন্সে আরেকটা বিন্দু পাচ্ছি। এই খেলাটা কি হবে বলতো, এ আর সি এর মধ্যে যে কোনো বিন্দু ই এর জন্য আমি একটা এফ বিন্দু পাবো, কাদের মধ্যে বলতো, সি আর ডি
বুঝেছো? এ আর সি বিন্দুর মধ্যে যে কোনো একটা বিন্দু নাও, তার জন্য করসপন্ডিং আমি একটা এফ এ বাই 3 দূরত্বে একটা এফ বিন্দু পাবো, কিন্তু তারা কোথায় থাকবে বলো তো? এই সি আর ডি এর মাঝখানে। তাহলে কি হবে, এডি এর মধ্যে যারা আছে তারা সবাই নিজেদেরকে ক্যান্সেল করে ফেলবে। তাহলে দেখো এই ডিবি অংশটা কিন্তু পড়ে আছে, এদেরকে ক্যান্সেল করার মতো কেউ নেই, যা ক্যান্সেলেশন হয়েছে এ আর ডি এর মধ্যে হয়ে গেছে। তাহলে পড়ে রয়েছে ডিবি, এরা আমাকে একটা উজ্জ্বল পটি দিয়ে দেবে। বোঝাতে পারলাম? এই জন্য অবপটির ক্ষেত্রে মানে আমি ইভেন্ট ভাগে ভাগ করছিলাম, জানো কি, প্রথম অংশের সঙ্গে দ্বিতীয় অংশ, তৃতীয় অংশের সঙ্গে চতুর্থ অংশ। কিন্তু যখন আমি তিনটে ভাগে ভাগ করেছি, প্রথমের সঙ্গে দ্বিতীয় হয়েছে, তৃতীয়র সাথে কি হবে? ক্যান্সেল করার কেউ নেই। তাই তৃতীয় অংশ থেকে যারা নির্গত হবে তারা সবাই আমাকে জায়গাটা উজ্জ্বল করে দেবে, ফলে আমি সেখানে একটা উজ্জ্বল পটি পাবো। বুঝতে পারলাম? তাহলে দেখো কন্ডিশন আমার এখনো পুরনো সেই রয়েছে, সি ইনভার্স ইকুয়ালস টু ল্যামডা বাই 3। খালি পার্থক্য কোথায় হয়েছে বলো তো? এসি টা আমার এখন a বাই 3, আগে কি ছিল a বাই 2 a বাই 4 এরকম। তাহলে মানটা বসাই আমি, ল্যামডা বাই 2। তাহলে দেখো a সমান সমান হবে a sin থিটা সমান সমান হবে 3 ল্যামডা বাই 2। হলো? এটা হচ্ছে আমার প্রথম গৌণ চরম বিন্দু। মুখ্য চরম বিন্দু অলরেডি সেন্টারে হয়ে গেছে, তার জন্য n equals to 0, so this is my n equals to 1। এবার আমি একটু জাস্ট অ্যানালজি থেকে যদি বলি, যে তিনটে ভাগে ভাগ করেছিলাম এই গল্প পেয়েছিলাম, আমি বলেছি যে কোনো অড নাম্বারের জন্যই এটা সত্য। তবে তিনটে থেকে পাঁচটা ভাগ করলে প্রথমটার সঙ্গে দ্বিতীয়টা, তৃতীয়টার সঙ্গে চতুর্থটা, পঞ্চমটা একা বসে থাকতো, সে আমাকে আবার একটা উজ্জ্বল পটি দিত। তাহলে ওয়ান সেকেন্ড, আমি এটা আমার প্রথম অবমপটি, সরি চরমপটি। দ্বিতীয় চরমপটির ক্ষেত্রে যেটা হতো সেটা দেখো a বাই 5 হতো, কারণ 5 ভাগে ভাগ করছিলাম। a বাই 5 sin থিটা ইজ ইকুয়ালস টু ল্যামডা বাই 2। তাহলে সেই ক্ষেত্রে দাঁড়াতো a sin থিটা ইকুয়ালস টু 5 ল্যামডা বাই 2। আমি এটাকে জেনারেলি, আসলে আমার এটা লিখে লিখে অভ্যাস, তাই ঝট করে লিখে দিচ্ছি। যখনই আমি কোনো অড সিরিজ দেখি, আগেটা জেনারেল সংখ্যা সিরিজ দেখছিলাম, ইভেন এর গল্প ছিল না, এখন দেখো আমি অড সিরিজ দেখতে পাচ্ছি, 3 5 দে অল আর দ্য অড ওয়ান। তো সেই ক্ষেত্রে দেখো আমি এখানে লিখে ফেলছি a sin থিটা ইকুয়ালস টু 2n প্লাস 1 ল্যামডা বাই 2। সত্য কিনা পরীক্ষা করে দেখো, আমার এখানে n ইকুয়ালস টু 1 ছিল, 1 বসাও, 2 কি 2, 2 এর একে 3, 3 ল্যামডা বাই 2। এটা 2 নাম্বার ছিল, 2 বসাও, 2 দুগুণে 4 এর একে 5, 5 ল্যামডা বাই 2 মিলে গেছে। তাহলে এইটা আমার হচ্ছে গিয়ে চরমপটি, কিন্তু গৌণ। ঠিক আছে, মানে এরা আমাকে আলো, আমি যদি একটু বোর্ডে আঁকি এরকম ভাবে, এই যে সাদা সাদা জায়গাগুলো মাঝখানে রয়েছে, এটা হচ্ছে আমাকে এটা দেবে, আর অন্ধকার মানে হচ্ছে অবমপটির সমীকরণ হচ্ছে আমার এটা। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত পরিষ্কার। এরপরে আমাদেরকে যেটা ক্যালকুলেট করতে হবে সেটা হচ্ছে যে কেন্দ্রীয় চরমপটি যেটা মোটা এঁকেছিলাম, সেই মোটা সোটা মানুষটা কতটা মোটা, মানে কতটা থার্ড প্রস্থ, সেটা বের করতে হবে। তাহলে চলো আমরা এবার সেটা দেখে নিই। তো দেখো এবার আমরা যেটা কাজটা করব সেটা হচ্ছে, এই যে মুখ্য কেন্দ্রীয় পটি, যেখান থেকে সবাই মানে সমান দূরত্ব অতিক্রম করে যেখানে সবাই এসে পড়েছে, সেইখানে যে বেদটা, এই যে মোটাটা আমি এঁকেছি, সেই মোটাটা আমি বের করব। এবার দেখো সেটা বের করার থেকে যেটা আমার বের করার সুবিধা, সেটা হচ্ছে যে এই অবমপটিটা আমার কেন্দ্র থেকে কত দূরত্বে আছে সেটা যদি আমি বের করতে পারি, তাকে 2 দিয়ে গুণ করলেই আমার এই মানে কেন্দ্রীয় চরমপটির বেদটা বেরিয়ে যাবে। দ্যাট ওয়াজ দ্য ইজি ওয়ান। তো সেটাই দেখো আমি করেছি, থিটা n সমান n তম গৌণ অবমপটির কৌণিক অবস্থান, মানে দিস ইজ থিটা n, থিটা n করে যারা বেরিয়েছে তারা n তম কোন পটিতে গিয়ে মিলেছে। আমি এখানে 1 এর জন্য পার্টিকুলার লিখেছি কোড। আর y1 টা কি না, ও বিন্দু, এটা কেন্দ্রীয় একদম সেন্ট্রাল পয়েন্ট, যেটা ঠিক এর মধ্যবিন্দুর উল্টো দিকে আছে, তার থেকে আমি যে n তম গৌণ পটিটা দেখছি তার দূরত্ব, এই ডিসটেন্সটা। তাহলে দেখো থিটা n এই কোণটার সমান, আমরা জানি যে থিটার মান খুব ছোট হলে, বা এখানে দেখো ছোটই হবে, কারণ তোমার ছিদ্রটা কতই বা বড় আর তার মধ্যে থিটা n ম্যাক্সিমাম কত হতে পারে। তো দেখো খুব ছোট থিটা n এর জন্য যেটা হবে, tan থিটা, থিটা n এর একটা জিনিস তোমরা জানো কিনা জানি না, থিটা যখন খুব ছোট হয়, যখন মানে কোণটা খুব ছোট হয়, তখন দেখো এই যে সমকোণী ত্রিভুজ, আস্তে আস্তে যত আমি এটাকে এর ঘাড়ের কাছে ফেলতে থাকি, দেখো তত আমার আস্তে আস্তে লম্বটা ছোট হতে থাকে আর অতিভুজের গুলি খুব ছোট হয়ে যায়। তো সেক্ষেত্রে থিটা n আর tan থিটা n এর মান প্রায় সমান, আবার sin থিটা n টাও থিটা n এর সঙ্গে সমান। ঠিক আছে, তো
এটা আমি লিখেছি থিটা n মানে সেটা লিখছি tan থিটা n। তো tan থিটা n মানে yn বাই ডিসটেন্সটা d, মানে এটা হচ্ছে লম্ব বাই ভূমি, সেটা লিখেছি। সেকেন্ডলি দেখো, এটা আগে আমরা আগের পোরশনে দেখলাম যে sin থিটা n এটা সমান থিটা n বললাম, যদি থিটা n খুব ছোট, বিশেষ করে কেন্দ্রীয় চরম কোটির ক্ষেত্রে তো খুবই ছোট, মানে প্রথম বহুপদীর ক্ষেত্রে, সেটা সমান আমি লিখেছি n ল্যামডা বাই a। তাই পড়েছিলাম a sin থিটা ইকুয়ালস টু n ল্যামডা, পড়েছিলাম আমি এটাকে দিকে নিয়ে এসেছি। তো দেখো এবার এই দুটোকে আমি যদি কম্বাইন করি কি গল্প দাঁড়ায়, n ল্যামডা বাই a সমান সমান আমার দাঁড়াচ্ছে yn বাই d। তাহলে আমি পাচ্ছি yn সমান সমান n ল্যামডা d বাই a। এবার আমার কি দরকার মুখ্য চরম কোটির ক্ষেত্রে yn টা, তাহলে yn সমান সমান ল্যামডা d বাই a হলো। এইটা হচ্ছে আমার এই ডিসটেন্সটুকু, মানে কেন্দ্রীয় চরম কোটির অর্ধেক বেগটা, এটা নয় একদম নিচের কাছে অর্ধেক বেগটা। একে আমি দ্বিগুণ করব, জাস্ট এটা ইনটু 2, সরি y1 ইনটু 2 করলে আমি পাবো 2 ল্যামডা d বাই a। এইটাই হচ্ছে আমার মুখ্য চরম কোটির ব্যাস, মানে ব্যাস মানে বেগ বা ব্যাস যাকে বোঝা গেল। এটা হচ্ছে ক্যালকুলেশন, মাঝে মাঝে করতে দেয়, চ্যাপ্টারটা ভীষণ সোজা, একটু ভালোভাবে পড়লেই করতে পারবে। একটা দুটো টাইপ অঙ্ক দেয় একদম পাতি ফর্মুলা বসিয়ে। তো অঙ্কে কোনো মানে প্রবলেম মনে হলে আমাকে কমেন্টে জানিও, আমি তাহলে এটার প্রবলেম সেটের একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আজকের মতো এই পর্যন্তই থাক। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল বাটনটা প্রেস করো, যাতে এরপরে যখনই আমি অপটিক্সের নেক্সট ভিডিও আপলোড করব সবার আগে তোমার কাছে খবর যায়। ঠিক আছে?